প্রিয় দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতে। শহীদ ওসমান হাদি মরদেহ ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রাখার সিদ্ধান্ত হয়েছে। শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি ইতিমধ্যেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। এই কবি কাজী নজরুলের যে সমাধিস্থল, এই সমাধিস্থলেই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এই সমাধিস্থলেই শহীদ হাদিকে সমাধি করার জন্য ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামি মসজিদ, এই মসজিদে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শহীদ ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী উদ্যান হিমাগারে সমাহিত রাখা হয়েছে আগামীকাল। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদির কবি কাজী নজরুলের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ, সেখানে কিন্তু আনা হবে। ছাত্র জনতা আজও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন বাধা বিঘ্ন বা কোনো প্রকার উচ্ছৃঙ্খল সহিংসতা করতে না পারে সে বিষয়ে ইতিমধ্যেই একটি বার্তায় ইনকিলাব মঞ্চ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মদ্য দেখার সেভাবে সুযোগ থাকবে না, তেমনটি কিন্তু জানতে পেরেছি। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ কিন্তু ইতিমধ্যেই এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে। আজ সন্ধ্যার পর যখন ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয় এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত থাকে। একই সঙ্গে তার দর্শক, যেমনটি বলছিলাম, আগামীকাল 2টায় জানাজা শেষে এই ঢাকা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল মসজিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে শহীদ ওসমান হাদিকে। এই মুহূর্তে শহীদ ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী উদ্যানের দুঃখিত হিমাগারে রাখা হয়েছে এবং সেখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই শাহবাগে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমরা যেমনটি দেখছি, এই কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, ঠিক তার পাশেই বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে জমা হতে শুরু করেছে। কারণ প্রথম পর্যায়ে যে সিদ্ধান্ত ছিল যে এখানে নিয়ে আসা হবে এই সেন্ট্রাল মসজিদে, তবে সিদ্ধান্ত পরে পরিবর্তন হয়। পরিবর্তন করে শহীদ সোহরাওয়ার্দী যে মেডিকেল কলেজ, সেখানে নিয়ে যাওয়া হয়েছে শহীদ ওসমান হাদির মরদেহ এবং সেখানেই তাকে রাখা হবে। এবং একই সঙ্গে আমরা একটু দেখি, একটু কথা বলবো এখানে আসা কথা বলুন সবাই। ভাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। জি বলুন। আমরা এখানে এসেছি, আপনারা জানেন জুলাই বিপ্লবী এবং ন্যায় ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি
ভাইয়ের ইন্তেকালের খবর শুনেই আমরা এখানে এসেছি এবং গতকালকে তার জানাজা হবে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং তার দাফন করা হবে এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার দাফন করা হবে। জানেন তিনি ছিলেন একজন বিপ্লবী এবং তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই ধারণা, তার সেই বিপ্লবী চেতনা কিন্তু তার ভিতরে ছিল। তাই তাকে দেশের মানুষ, এই যুব সমাজ, এই তারুণ্যরা তাকে ভালোবেসেই তাকে এখানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং শরীফ ওসমান হাদী তিনি শুধু একটা বাংলাদেশেরই নয়, তিনি ছিলেন এক বিপ্লবী, এক চেতনা, আমাদের জন্য একটি অহংকার, যা গৌরবের, যা বারে বারে জন্ম নেয় না বাংলাদেশে। বছরে 100 বছরে একজন আসে এরকম এক বিপ্লবী, কিন্তু এই বিপ্লবীদেরকে একে একে করে হত্যা করে দমিয়ে রাখতে পারবে না এই আধিপত্য ভারতীয় সৈন্যরা। আধিপত্য ভারতেরা তারা চায় এদেশ থেকে ইসলাম এবং মানবতা, ইনসাফ এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেই পায়তারায় সর্ব অবস্থায় এই ভারতীয় আধিপত্যদের ভূমিকা সর্ব অবস্থা আপনারা দেখতেছেন। আমরা চাই এই ভারতীয় আগ্রাসন থেকে এই জাতিকে, এই মানবতাকে বাঁচার জন্য এক একজন শরীফ ওসমান হাদীর মতো বিপ্লবী একজন সৈনিক প্রত্যেক ঘরে ঘরে যেন জন্ম নেয় এবং তারা যেন সর্ব অবস্থায় ইনসাফের জন্য, মানবতার জন্য এবং সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য সবসময় ভূমিকা রেখে যায়। এটাই আমার কথা। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রিয় শরীফ ওসমান ভাইকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। দেশ এবং জাতির কাছে একটাই দাবি। আসলে আমার সাথে তার সাথে দুইবার দেখা হয়েছিল। একটা হয়েছিল 5 আগস্টের পরে, যখন বাংলাদেশ বইমেলা হয়েছিল। ওই বইমেলায় আসছিলাম, তখন ওই তার কালচারাল ফেস্ট, তার ওখানে দেখছিলাম যে কিভাবে তিনি করছে। তখন তার সাথে কথা হয়েছিল। তিনি বলছেন, ভাইয়া তুমি তো নেসারাবাদের ছাত্র, আমি জালকাঠি এনএসে পড়েছি। তিনি ওখানে পড়েছেন। তিনি 2000 সাল থেকে 2006 পর্যন্ত সেখানে পড়াশোনা করেছেন। তিনি ছোট থেকেই অনেক মেধাবী ছিলেন এবং বিপ্লবী চেতনা তার মধ্যে ছোট থেকেই ছিল। এবং ভাই আমাকে বলছিলেন যে মাঝে মধ্যে আইসো আমার এখানে, এগুলো পড়াশোনা করো বেশি বেশি এবং মানুষের জন্য কাজ করো, মানুষ যেন তোমাদেরকে ভালোবাসতে পারে সেইভাবে কাজ করো। তার সর্বদিকটাই আমার কাছে অনেক সুন্দর লাগতো। বিশেষ করে তার যে প্রতিভা ছিল, বিশেষ করে তার যে কবিতা আবৃত্তি বলেন, এগুলো আপনারা দেখবেন মিডিয়ায় দেখা যায় তার কবিতাগুলো কিভাবে বিপ্লবী। তিনি কাজী নজরুল ইসলামের খুবই একজন মানে একটা কি বলা হয় এটাকে ভক্ত ছিলেন। এবং আমাদের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় তিনি তো পড়াশোনা করেছেন। ওখানে একজন স্যার আছে, বাংলা স্যার, যিনি মকুল স্যার, তিনি অনেক তার লেখনী আছে। তিনি কিন্তু অনেক কবিতা লিখতেন, বিভিন্ন সাহিত্য ইত্যাদি এগুলো তিনি লিখতেন। তার স্মৃতি তো অনেক স্মৃতি তার সাথে, কিন্তু যখন তা ভাবি খুবই হৃদয় থেকে কষ্ট লাগে। বিশেষ করে তার যে নির্বাচনী পরিচালনা তিনি যখন করতেন মানুষের মাঝে, তিনি কিন্তু ওই যে চাঁদাবাজি ইত্যাদি এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি যারা তার সাথে থাকতো এদেরকে কিন্তু টাকা পয়সা কিছুই দিতেন না, উল্টো তাকে কিন্তু আমরা দেখতাম যে মানুষ ভালোবেসে এসে তার পকেটে টাকা ঢুকিয়ে দিত। আসলে তার অনেক স্মৃতি আমাদের যখন চোখে আসে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দর্শক, আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সঙ্গে যারা এখানে এসেছেন এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। এখানে কিন্তু পরিবারের অনুমতিতে সিদ্ধান্ত হয়েছে এই সমাধিতে পাশেই ওসমান হাদীর সমাধি করা হবে। এই মুহূর্তে ওসমান হাদীর যে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। সন্ধ্যায় কিছুক্ষণ হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশটি পৌঁছায়। আর ঠিক সেখানেই কিন্তু তার ভক্ত অনুরাগী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে চলে যায় হয়তো শাহজালাল বিমানবন্দরে। এখনও আমরা যেমনটি দেখছি এই ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে তার যে ভক্ত অনুরাগী তারা সবাই ছুটে এসেছেন এই টিএসসি সহ শাহবাগ এর আশপাশ এলাকায়। আমরা যদি একটু ঘুরে দেখাই ক্যামেরায় তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওসমান হাদীর জন্য তার যে বলিষ্ঠ কণ্ঠ, সেই কণ্ঠের এবং তার ভালোবাসায় হাজারো মানুষ
মানুষের মন কিন্তু তিনি কেড়ে নিয়েছিলেন এবং মানুষের মন জয় করে নিয়েছিলেন। সেই ভালোবাসায় কিন্তু মানুষ এখানে ছুটে এসেছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ছুটে এসেছে। অনেকে হয়তো বা তাকে চেনেন না, তাকে গণমাধ্যমে তার কথা শুনেছেন, কথা শুনেই তার ভালোবাসা আবদ্ধ হয়েছিলেন। আজ তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তারপরেও তার সেই ভালোবাসা এখনো অমূল্য হয়ে থাকবে, চির উন্নত হয়ে থাকবে। এই কথাই কিন্তু আমরা এখানে আসা দর্শনার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তেমনটা জানাচ্ছিলাম আপনাদের। দর্শক, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, এই সমাধিস্থলের পাশেই উসমান হাদির সমাধি হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত হয়েছে। এটি মূলত ঢাকা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল মসজিদ, ঠিক তার পাশেই কবি কাজী নজরুলের যে সমাধিস্থল, সেখানে কিন্তু সমাধি করা হবে উসমান হাদিকে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আপাতত যোগ হবো আপনাদের কাছে অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাবা, কি নাম, তুমি কেন এসছো এখানে? আচ্ছা, আমার নাম রাফসান জামিল রামিম। তো হাদি ভাই শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মনে প্রাণে ধারণ করতেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন সোচ্চার কণ্ঠস্বর। তার সব দলীয় মত, তার সব কর্মকাণ্ড, সব কিছু দিয়েই বোঝা যায় যে তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছেন। কিন্তু হাদি ভাইয়ের উপর যেভাবে নৃশংসনীয় কায়দায় যেভাবে তাকে গুলি করা হয়েছিল, এরপর প্রেক্ষাপট যখন তাকে সিঙ্গাপুরে নিয়ে গেল হলো এবং চিকিৎসাধীন অবস্থায় যে তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, তা আমাদের এই দেশের জন্য কিন্তু এক অমূল্য সম্পদ হারিয়ে গেল। হাদি কিন্তু একজনই হয়, হাদি কিন্তু আমরা দ্বিতীয়বার 3-4টা বানাতে পারবো না। এই হাদি ভাই আমাদের বাংলাদেশকে এবং আমাদের বাংলাদেশের যদি পার্লামেন্টে যেত, তাহলে তিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে এক বিশিষ্ট বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারতেন। আমরা তা দেখেছি। তার যে সবকিছু, তার এখানে তুলনা দিতে হয় যে তিনি ছিলেন মাওলানা ভাসানীর মতো। তিনি সবসময় সরল সোজা জীবনযাপন করতেন। আমরা দেখেছি তিনি অন্যান্য রাজনৈতিক দল যখন গাড়িতে করে বিভিন্নভাবে যখন নিরাপত্তার মাধ্যমে যখন তাদের নির্বাচনী কায়দা করত, তখন ঠিক তেমনিভাবে এখন আমাদের হাদি ভাই তিনি পায়ে হেঁটে অথবা রিকশায় তার নির্বাচনী প্রচারণা করতেন। আর তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তিনি ছিলেন এক দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, তাই তার জানাজার জন্য আমরা এখানে এসেছি অবস্থান। কখনো তাকে দেখেছো সরাসরি বা কোনো কথা হয়েছে কিনা তার সাথে? আমার তার সাথে কোনো কথা হয়নি, কিন্তু আমরা দেখেছি যে তার মনের মধ্যে যে দেশপ্রেম, আমি দেখেছি যে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসেন। তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশ ভারতের আগ্রাসনের আধিপত্য থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বিভিন্নভাবে তিনি আলোচনা করেছিলেন। সবচেয়ে মনে পড়ে যেটা আমি দেখেছি যে হাদি ভাইয়ের যে কর্মকাণ্ড, সবকিছু আমি দেখেছি যে হাদি ভাই আসলে আমাদের বাংলাদেশের একটা অনন্য প্রতীক। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে যেত, তাহলে বাংলাদেশ যেন 100 বছর আরো এগিয়ে যেতে পারত, আমরা কিন্তু দেখেছি। আর হাদি ভাই যখন তার গুলি করার 2-3 দিন আগে কিন্তু তিনি মিডিয়ার সামনে এসে বলেছিল যে তিনি তার উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসছে, এছাড়াও তার বিভিন্ন হুমকি আসছে, তার কোনো নিরাপত্তা নেই। কিন্তু বলেছিলেন, তাহলে কি প্রশাসনের উচিত ছিল না বা স্থানীয় কোনো প্রশাসনের উচিত ছিল না যে 2জন ফোর্স পাঠাতে? আমাদের বাংলাদেশে 8-10টির চেয়েও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাহলে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কি উচিত ছিল না যে 2জন ফোর্স পাঠাতে? তিনি, আমার বেশি মনে পড়ে, তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, তাহলে আমার বাচ্চাটার দিকে খুব খেয়াল রাখেন। এই কথাটা খুব আমার স্মৃতিতে মনে পড়ে। এখন এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? বাচ্চাটা যে বাবা হারা হয়ে গেল, কি করবে এখন? এই বাংলাদেশ শুধু বাংলাদেশে যে হাদিকে গুলি করা হয়েছে, হাদিকে গুলি করার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে গুলি করা হয়েছে, তা থেকে আমরা বুঝতে পারি
দর্শক, আমরা শুনছিলাম একজন ছোট একজন মানুষ তিনি এখানে এসেছেন, তার মুখ থেকে হাদি বিষয়ে আমরা কথা বলছিলাম এবং তিনি হাদিকে ভালোবাসায় মুগ্ধ এবং তার স্মৃতিগুলা তিনি হৃদয়ে গেঁথে নিয়েছেন, তার কথাগুলা গণমাধ্যমে তিনি শুনেছেন, শুনেই কিন্তু তিনি তার প্রেমে বা তার ভালোবাসায় আবদ্ধ হয়েছেন। এই ছোট্ট একজন বাচ্চা ছেলে সে এখানে এসেছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে তার মুখ থেকে শোনার চেষ্টা করছিলাম যে তিনি গুছিয়ে হাদি বিষয় নিয়ে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতেন, তার যে ভালো লাগা এবং তার যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এবং একটি ভিন্ন ধারা রাজনীতিতে উপস্থাপন করার যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দর্শক, কে কোথা থেকে দেখছিলেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, একই সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আল্লাহ হাফিজ।